যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের সেই আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। 18ই ফেব্রুয়ারি সেই মামলার শুনানি হবে। শুনানি পিছিয়ে যাওয়ার কারণ, মামলাটা কিন্তু তালিকাভুক্ত ছিল প্রধান বিচারপতির এজলাসে। সলিসিটর জেনারেল তুষার মেহতা ছিলেন, কিন্তু রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় শুনানি পিছনোর আর্জি জানানো হয়। সলিসিটর জেনারেল তখন মাননীয় বিচারপতিদের বলেন যে পরবর্তী শুনানির দিন ধার্য করা হোক 18ই ফেব্রুয়ারি। এর পিছনে আর অন্য কোনো কারণ নেই। কপিল সিব্বল তো বেশ কিছুদিন ধরেই অসুস্থ। এসআইআর মামলার শুনানিতে তাকে তো সওয়াল করতে দেখলাম না। একবার দেখেছিলাম 9ই ফেব্রুয়ারির আগে 4ঠা ফেব্রুয়ারি তিনি ভার্চুয়াল মাধ্যমে সামান্য কিছুক্ষণের জন্য হাজিরা দিয়েছিলেন। কিন্তু 9ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে যে 2 ঘন্টা ধরে টান এসআইআর এর শুনানি হলো, সেখানে কপিল ছিলেন না। তো আমার আজকের প্রতিবেদনের শিরোনামটা হচ্ছে কালীঘাটের আবদার খারিজ করে দিল। কারা খারিজ করে দিল বুঝতে আপনাদের অসুবিধা নেই। বলা যায় পিসিমনির আবদার খারিজ হয়ে গেল, খোকাবাবুর আবদার খারিজ হয়ে গেল। দেখুন, আমি চর্বিত চর্বণ করব না। 9ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নিয়ে অনেকে অনেক রকম বিশ্লেষণ করেছেন। আমি দু একটা কথা শুধু বলবো। তার আগে আপনাদের কাছে আরো একবার অনুরোধ জানাই সাহায্য করার জন্য। আপনাদের সহযোগিতা পাচ্ছি, আশা করি আগামী দিনেও পাবো। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা, আর্থিক সহায়তা আমার কাছে চলে আসবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা তালিকায় যা যা ছিল, সামান্য একাধটা বাদ দিয়ে কিছুই সুপ্রিম কোর্টে পূরণ হলো না। যদিও তিনি সওয়াল করেছিলেন একেবারে অননুকরণীয় মমতা ব্যানার্জির ভঙ্গিতে। তা নিয়ে গজদন্ত মিনারে বসে থাকা কিছু আইনজীবী কটাক্ষ করেছিলেন। তবে সুপ্রিম কোর্ট বলেছে যে সংবিধানের প্রতি আস্থার স্বীকৃতি স্বরূপই মুখ্যমন্ত্রীর এই সওয়াল, এর মধ্যে রাজনীতির রং খোঁজা উচিত নয়। দিদিমণি রাজনীতির রংটা দিতেই গিয়েছিলেন তার কনস্টিটিউয়েন্সিকে এই মেসেজটা দেওয়ার জন্য, দেখো আমি তোমাদের ভোটাধিকার রক্ষার জন্য সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে পর্যন্ত সওয়াল করেছে আবেদনকারী হিসাবে। সিপে মূল তারা হাবে ভাবে দেখায় তারা ভয়ঙ্কর বিপ্লবী, সিপিএম এর বিরোধী। আসলে তারা কিন্তু তৃণমূলের সহযোগী শক্তি। তাদের অনেক মাতব্বর কটাক্ষ করতে ছাড়েননি যে এটা কি সওয়াল হলো, করতে পারেন না। কিন্তু তাদের ওই দাবি, সেই দাবিকে বা দুগ্ধপাত্রে গোচনাটা ফেলে দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেরিতে হলেও সঠিক কাজটুকু করেছেন। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা তালিকায় প্রথমে ছিল এসআইআর বাতিল করে দিতে হবে। 2025-এর জানুয়ারি মাসে, প্রতি বছরই জানুয়ারি মাসে একটা সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই তালিকার উপর নির্ভর করে 2026-এর বিধানসভা নির্বাচন করতে হবে। সুপ্রিম কোর্ট কি বলল? যে এসআইআর প্রক্রিয়ায় কোনো প্রতিবন্ধকতা সহ্য করা হবে না। তাহলে এসআইআর চলছে, এসআইআর এর পরে পূর্ণাঙ্গ নির্ভুল ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর সেই তালিকাকে সামনে রেখেই 2026-এর নির্বাচন হবে। শুনানির সময়সীমা 7 দিন বাড়ানো হয়েছে। তারপর যে নথি, সেই নথি স্ক্রুটিনির জন্য আরো 7 দিন। তার মানে ধরে রাখা যেতে পারে যে সংশোধিত কোট আনকোট নির্ভুল ভোটার তালিকা প্রকাশ হতে হতে মার্চ মাসের প্রথম সপ্তাহ, তারপরেই হয়তো নির্বাচনের তালিকা প্রকাশ, এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবে। বিজেপি বলে রেখেছে যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা তারা খুঁটিয়ে দেখবে, তাদের যদি মনে হয় সেই তালিকা
স্বচ্ছ নয়, সম্পূর্ণ নয়, তারাও কিন্তু আদালতের দরজায় কড়া নাড়বে। তাহলে এসআইআর বাতিল করতে হবে, 2025 জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকাকে মান্যতা দিয়ে 26 বিধানসভা ভোট করতে হবে, মানেনি সুপ্রিম কোর্ট। সব থেকে বড় বিড়ম্বনা দিদিমণির কি হলো জানেন? রাজ্য পুলিশের মহানির্দেশককে শোকজ করা, তাকে পার্সোনালি হলফনামা দিতে হবে, কারণ কমিশন যে এফিডেভিট দিয়েছিল তাতে ছত্রে ছত্রে তারা বলেছে যে রাজ্য প্রশাসন বিন্দুমাত্র সহযোগিতা করেনি। স্বয়ং মুখ্যমন্ত্রী ফিয়ার মঙ্গারিং করেছেন, এসআইআর সম্পর্কে লোকের মনে ভ্রান্ত ধারণা চালিয়ে দিয়েছেন, এবং শাসক দলের মন্ত্রী থেকে বিধায়করা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে কমিশনকে হুমকি দিয়েছে, কেউ কমিশনের ঠ্যাং ভেঙে দেবে, এসব অনেক কথা বলেছে, কেউ বলেছেন রক্তগঙ্গা বয়ে যাবে। এবং বারবার দুষ্টু অফিসারদের বিরুদ্ধে কমিশন পদক্ষেপ করতে, এফআইআর করতে নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ কিন্তু করেনি। তাহলে নতুন ডিজি, যদিও তখন তিনি ডিজি ছিলেন না, রাজীব কুমার ছিলেন, পীযূষ পান্ডেকে কিন্তু হলফনামা দিয়ে ক্ল্যারিফাই করতে হবে তার অবস্থান। এটা দিদিমণির কাছে চরম বিড়ম্বনা। কি হলফনামা দেবেন ডিজি? তিনি তার বসের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যায়নি সেই কথা বলবেন? আমার মনে হয় বলতে পারবেন না। ওই গোল 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 ওই নামি দামি আইনজীবীরা সেই হলফনামার খসড়া তৈরি করে দেবেন যাতে সময় কেনা যায়, কিন্তু ডিজিকে শোকজ এবং তাকে পার্সোনালি হলফনামা দিতে হবে, এত বড় বিড়ম্বনা 14 তলার যে হবে সেটা ওই নামি দামি আইনজীবীরাও কিন্তু কল্পনা করতে পারেন। দেখুন, ইয়ারোরা কে ভোটার হবে কে ভোটার হবে না সেটাই ঠিক করবে। এ তো কমিশনের স্ট্যাটিউটে স্পষ্ট করে লেখা আছে, এতে বিতর্কের কি আছে? প্রথম কথা, 294টা বিধানসভা কেন্দ্রে একজন করে ইয়ারও থাকবে। আমাদের সাব ডিভিশন আছে সম্ভবত 69, তাহলে 69 জন এসডিও পাওয়া যাবে। তারা পদমর্যাদা WBCS এক্সিকিউটিভ অফিসার এবং কেউ কেউ আইএস অফিসার, এটা বলেছে সরকারের আইনজীবী। কিন্তু বাকি যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তারা বেতন কাঠামোয় ধরুন এদের সমতুল্য, কিন্তু এটা তো কোয়াসি জুডিশিয়াল বডি, ইয়ারওকে তো সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এসডিওরা সিদ্ধান্ত নিতে পারেন, অন্যরা তো পারেন না। বেতন কাঠামো এক মানেই একই রকম ক্ষমতার অধিকারী সব আধিকারিক হয় না। এমন অনেক আধিকারিক আছেন যারা এসডিওদের রিপোর্ট করেন, তাহলে এখন এসডিওদের সমতুল্য হয়ে গেল। আমি জানি না, কমিশনের আইনজীবী মিস্টার নাইডু দুর্ধর্ষ সওয়াল করেছেন, আমি 2 ঘন্টা টানা শুনেছি মোবাইলে। আমি তখন একটা জায়গায় যাচ্ছিলাম, গাড়িতে একেবারে টান টান উত্তেজনার সঙ্গে ভালো লাগছিল। রাকেশ দ্বিবেদী গোয়া থেকে ফিরে এসে হয়তো ঠিক নিজের কি বলবো আর কি, নিজের যে স্বাতন্ত্র্যটা সেটা খুইয়ে ফেলেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন একবার, মানে আগের এক শুনানিতে, যে মিস্টার দ্বিবেদী গোয়া থেকে ফিরে আসার পর কি হয়েছে, তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন। তো মিস্টার নাইডু অসাধারণ সওয়াল করেছেন। তবে একটা বিষয় কেন তিনি তুললেন আমি জানি না, এটা সিইওর দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গেই থাকেন, বাংলা ভাষার সঙ্গে তারা রীতিমতো সরগর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, পিএসইউ এতে কর্মরত। তাদের কাছে বাংলা ভাষা উর্দু, হিব্রু, ল্যাটিন নয়, তারা বাংলা ভাষায় সরগর। এটা সিইওর দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল। যখন মাইক্রো অবজারভারের নিয়োগ ঘিরে বিতর্ক শুরু হয়, শাসক রেড়ে করে ওঠেন, তখন সিইওর দপ্তর ক্ল্যারিফাই দিয়ে বলেছিল যে এই মাইক্রো অবজারভাররা রাজ্যেরই মানুষ, রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে তারা কর্মরত, তাদের সিংহভাগ বাংলা ভাষার সম্পর্কে অবহিত। এটা কিন্তু কমিশনের আইনজীবী বলেননি। এখন শেষ মুহূর্তে আপনি 8504 জন আধিকারিক দিলেন, অন্তিম চরণে আছে এসআইআর, তাদের কোনো প্রশিক্ষণ নেই।
সিওর দপ্তর সূত্রে জানা যাচ্ছে এদের অধিকাংশ করণিক। 10ই ফেব্রুয়ারি বিকেল 5টায় তাদেরকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে রিপোর্ট করতে হবে। এটা সম্ভব? 9ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দিল বিকেল 4টে নাগাদ, 4টেরও একটু পরে। আর 10ই ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে ডিওর কাছে, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে এই 8,504 জন আধিকারিককে রিপোর্ট করতে হবে। কখনো ফিজিবল আমি জানি না, সরকারের আইনজীবীরা এই বিষয়টা তুললেন না কেন? মাইক্রো অবজারভারদের রোলটা হচ্ছে অ্যাডভাইজারি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিয়ারও। মাইক্রো অবজারভার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়কের ভূমিকা পালন করতে পারে। এই যে 8,504 জন আধিকারিককে নিয়োগ করা হলো, এদের প্রশিক্ষণ দেওয়া হবে। একদিনের প্রশিক্ষণে এরা কি আয়ত্ত করবেন আমি জানি না। তারপর কমিশন যদি মনে করে এদের মধ্যে থেকে কয়েকজনকে ওই মাইক্রো অবজারভারদের জায়গায় রিপ্লেস করতে পারে, সেটা কিন্তু কমিশনের ডিসক্রিশন। যদি কমিশন মনে করে যে এই 8,504 জনকে একদিনের প্রশিক্ষণ দিয়ে এই গুরুত্বপূর্ণ কাজে সামিল করালে ভুল হবে, করবে না কমিশন। কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যে 8,504 জনকেই মাইক্রো অবজারভারদের জায়গায় স্থলাভিষিক্ত করতে হবে। কাদেরকে স্থলাভিষিক্ত করবে বা একজনকেও করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যদি তাদের ক্রেডেনশিয়াল চেক করার পর এবং একদিনের প্রশিক্ষণের পর নির্বাচন কমিশন নিশ্চিত হয় যে দায়িত্ব তাদেরকে দেয়া হবে সেই দায়িত্ব তারা ভালোভাবে পালন করতে পারবে, তখন তাদেরকে মাইক্রো অবজারভারদের জায়গায় নিয়োগ করা হবে, নচেত নয়। কোনো বাধ্যবাধকতা নেই এবং তাদের রোলটাও কিন্তু অ্যাডভাইজারি হবে। তাহলে দিদিমণি পেলেনটা কি? এসআইআর রুখতে গেছিলেন, কাঁচকলা পেলেন। 25-এর ভোটার তালিকা দিয়ে 26-এর ভোট করাতে চেয়েছিলেন, সেটাও পেলেন না। মাইক্রো অবজারভারদের রিপ্লেস করতে হবে সেই দাবিও মানা হলো না, পুরোটাই কমিশনের হাতে। তিনি পেলেনটা কি? আরে ইয়ারোরা কে ভোটার হবে কে ভোটার হবে না সেটা তো তারাই চূড়ান্ত করবে। কমিশনের স্ট্যাটিউটে স্পষ্ট করে লেখা আছে। এটা নিয়ে এত শোরগোল, এর মানেটা কি? তবে দিদিমণি একটা অদ্ভুত অ্যাপিল করেছেন জানেন তো। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আছে তাদেরকে তো কমিশন নোটিশ পাঠিয়েছে। দেখুন, কমিশনের সফটওয়্যারটা ত্রুটিপূর্ণ ছিল, তার খেসারত সাধারণ মানুষকে দিতে হয়েছে, অনস্বীকার্য। দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। দিদিমণি কি বলছেন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আছে শুধুমাত্র তারা আধার কার্ড দিক, তারই হয়ে যাবে। আর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম নেই তারা আধার কার্ডের সঙ্গে আরো একটা কমিশন স্বীকৃত ডকুমেন্ট জমা দিয়েছে, তাহলে এক যাত্রায় পৃথক ফল কি করে হয়? এবং আধার নিয়ে সুপ্রিম কোর্ট তার রায়টাকে রিজার্ভ রেখেছে, শুনানি সম্পূর্ণ। দিদিমণি এটাও সফল হলেন না। অনুপ্রাণিত সংবাদ মাধ্যম লিখছে দিদিমণির দাবি মেনে নিল ইয়ারোরাই ঠিক করবেন কে ভোটার হবে কে ভোটার হবে না। আরে এটা তো নির্বাচন কমিশনের স্ট্যাটিউটে আছে, ইয়ারোরাই তো ফাইনাল অথরিটি। মাইক্রো অবজারভার বলুন বা হোয়াটএভার মেবি, এদের কাজ হচ্ছে অ্যাডভাইজারি, সহায়তা করবে, দ্যাটস অল। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এতে দিদিমণির জয়টা কোথায় হলো? মূল বিষয় কি ছিল? এসআইআর বন্ধ করতে হবে। 2025 জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা দিয়ে 26-এর নির্বাচন করতে হবে। কমিশন ফুৎকারে উড়িয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে বলে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া কোনো রকম প্রতিবন্ধকতা তারা কিন্তু বরদাস্ত করবে না। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া যে সময়ের দাবি, কমিশন যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে, এটা নির্বাচন কমিশন স্বীকৃতি দিল, পরিষ্কার বলে দিল কোনো অবস্থাতেই এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম প্রতিবন্ধকতা তারা সহ্য করবে না। কি রইল দিদিমণির হাতে? কিছুই না।
তিনি পলিটিক্যাল মেসেজটা দিয়েছেন, ঠিক আছে, দ্যাটস অল। দেখো আমি তোমাদেরই লোক, কিন্তু তার প্রাপ্তিযোগ শূন্য। এত নামি দামি আইনজীবী, এত তাম ঝাম, কয়েক কোটি টাকা কোষাগার থেকে খুলে গেল, পারলেন না। আসলে দিদিমণিকে বুঝতে হবে না, দেশের সংবিধান সবার উপরে। তিনি যা ভাববেন সেটাই দেশের আইন, সেটাই সবাইকে একেবারে চোখ বন্ধ করে ভরসা করতে হবে, এরকম কোনো কথা কোথাও লেখা নেই। এবং তুষার মেহতা কার্যত তার এটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, হঠাৎ করে কিছুক্ষণের জন্য দেখলাম তিনিও ভার্চুয়ালে ছিলেন, বললেন যে সারা দেশ যেন সংবিধানকে মেনে চলে সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা স্পষ্ট ডাইরেক্টিভ দিক। পশ্চিমবঙ্গে যে আইনের শাসন নেই এটা ইঙ্গিত, এবং কমিশনের হলফনামাতেও স্পষ্ট করে বলা আছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকর্মকে বাধা দেওয়া হচ্ছে, প্রশাসন সহযোগিতা করছে না, স্বয়ং প্রশাসনিক প্রধান ফিয়ার মঙ্গারিং করছে। কোনো সুরাহাই দিদিমণি পেলেন না। কি মুখ নিয়ে মানুষের কাছে যাবেন? এসআইআর হবে না বলেছিলেন, একটা নাম বাদ যাবে না, একটা কিছু রুখতে পেরেছেন? বাজার কাঁপিয়েছেন, মানুষকে খেপিয়েছেন, উত্তেজিত করেছেন, আপনার উরুকাতু মতনারা রাস্তায় নেমেছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। কিন্তু দিনের শেষে প্রাপ্তি হচ্ছে রসগোল্লা, বিগ জিরো। আসলে বাংলার অনুপ্রাণিত প্রশাসন কালীঘাট ক্যামাক স্ট্রিটের নির্দেশকে মানতে বাধ্য। তারা মনে করে সেই নির্দেশ না মানা হচ্ছে রাজ্য থেকে ঈশ্বর বিরোধিতার সামিল। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত তো সংবিধানকে মেনে চলে। সেখানে দিদিমণি এবং খোকাবাবুর আবদার তাদের কাছে কোনো গুরুত্বই পায় না। শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, দিদিমণি এই গানটা গান, ভালোই তো গান। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তো বলতেন যে মমতা একটা গান গাও, কাউকে দিয়ে গাওয়ান, ইমনকে একবার ডেকে নিন না, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, ভালোই লাগবে আপনার শুনতে। এখন Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.